সুপ্রিম কোর্ট বলেছে যেন তালিকাতে একজন বৈধ ভোটারের নাম বাদ না যায়। ইলেকশন কমিশন অনেক রকম গ্যাড়াকল করার চেষ্টা করেছে, ষড়যন্ত্র, এবং বিজেপির নির্দেশে তারা চেষ্টা করছে যে নাম বাদ দেওয়া। তাতেও তো দেখছি তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। 1.5 কোটি নাকি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা এখানে আছে, সেটা শুভেন্দু বলেছিল প্রথম থেকে, আপনারাও শুনেছেন। একটা রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি, 150 অনুপ্রবেশকারী পাওয়া যায়নি। তো এখন দেখা যাবে ওরা কি করে। এবং এসআইআর এর জন্যই এইবার ওরা একটা আসনও পাবে না, কারণ মানুষকে যা কষ্ট দিয়েছে, কোনো মানুষ এখন বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানে ভোট দেওয়ার চিন্তাই করতে পারছে না। তারা মনে করছে পরিবারের শত্রু, মানুষের শত্রু, গণতান্ত্রিক অধিকারের শত্রু হচ্ছে বিজেপি। সুপ্রিম কোর্টকে ইউজিসি বিলকে ক্যান্সেল করে দিতে হয়েছে। এমন একজন আমাদের শিক্ষামন্ত্রী, যে উচ্চশিক্ষা দেখে ইউজিসি, তারা এমন একটা কিছু করেছিল যে সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে স্বাধীন ভারতে, ধর্মনিরপেক্ষ ভারতে এই জিনিস চলে না, হটাও এটাকে। তো সেটাতে দুগালে থাপ্পড় ধর্মেন্দ্র প্রধানের। পশ্চিমবঙ্গের কেন সর্বশিক্ষা অভিযানের টাকা আটকে রেখেছেন তিনি? কার অধিকারে? সর্বশিক্ষা অভিযানের টাকা কি ধর্মেন্দ্র প্রধান বা নরেন্দ্র মোদীর পকেটের টাকা, না বাবার টাকা, করদাতাদের টাকা? সে টাকা কোন অধিকারে আটকে রেখেছেন? কেন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য কিছুতেই নিয়োগ করতে দেন না? রাজ্যপালের সাহায্যে সেই সব আটকে রেখে দেন কেন? কার স্বার্থে? কেন তা বারবার এমন এমন তার পাঠ্যক্রম পরিবর্তন করছেন যে সেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষের ইতিহাসটাকেই নতুন করে লিখতে হবে। আমি জানি যে আরএসএস এবং বিজেপি তারা ভারতবর্ষের ইতিহাসকেই পাল্টে দিতে চান, এবং যারা স্বাধীনতা সংগ্রামে কোনো দিন অংশগ্রহণ করেননি সেই সব লোকজন, এই যে ধর্মেন্দ্র প্রধান এইসব বলে গেলেন, ধর্মেন্দ্র প্রধানের 14 পুরুষে কেউ আছে যে স্বাধীনতা সংগ্রামের জন্য বন্দে মাতরম বলেছে, গিয়ে একদিন জেল খেটেছে? এরা সব মেকি দেশপ্রেমী, আর ভারতবর্ষের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে, এক পেছনে আরএসএস, সামনে বিজেপি। এখানে কৃষক এবং ক্ষেত মজুরদের সম্মেলন হলো, সেখানে সব থেকে বড় কথা যে ক্ষেত মজুরদের জন্য যে নতুন প্রকল্প এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারও শুরুয়াত হচ্ছে, তারাও টাকা পয়সা পাবেন। কৃষকদের জন্য অনেকগুলো প্রকল্প আছে। সারা ভারতবর্ষে কৃষকদের পাশে কোনো রাজ্য সরকার এইভাবে দাঁড়ায়নি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দাঁড়িয়েছে। কিন্তু তারই সঙ্গে মনে ভুলে গেলে চলবে না, আমেরিকার সঙ্গে ভারত, নরেন্দ্র মোদীর এবং ট্রাম্প যে চুক্তি করছেন বা করতে যাচ্ছেন, তার যা সামনে এসছে সেটা ভয়াবহ, ভয় পাওয়ার মতন। কারণ সেখানে বলা হচ্ছে আমেরিকার কৃষি পণ্য তারা ভারতবর্ষ একটা জনসংখ্যার দিক থেকে খুব অ্যাট্রাকটিভ মার্কেট, 140 কোটি লোকের মার্কেট এটা ভারতবর্ষ। সেই ভারতবর্ষের মার্কেটে আমেরিকার কৃষি পণ্য বিনা শুল্কে ঢুকতে পারবে, তাদের শুল্ক দিতে হবে না কোনো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমেরিকার পণ্য আসলে শুল্ক নেবে না। আমেরিকায় তারা বাদাম তৈরি করে, সেই বাদাম চাষ করে বাদাম এখানে পাঠাবে, তার উপর কোনো শুল্ক হবে না, আর এখানকার বাদাম চাষিরা আত্মহত্যা করবে, কারণ তাদের পণ্য বিক্রি হবে না। এরকম অনেক আছে। আমেরিকার গম এখানে কোনো ভারতবর্ষ ওদেরকে পাইয়ে দিচ্ছে, ট্রাম্পকে বলছে যে এসো ভারতবর্ষের মার্কেটটাকে তুমি দখল করো। এবং সেখানে কৃষি প্রধান দেশ হচ্ছে ভারতবর্ষ। সামনের দিনে কৃষকদের কপালে অশেষ দুঃখ তৈরি করার জন্যে কৃষি বিল পাশ করাতে পারেননি, ফেরত নিতে হয়েছিল, কিন্তু দেশটাকে বিক্রি করে দিলেন নরেন্দ্র মোদী আমেরিকার কাছে। এটাই সব থেকে বড় দুঃখের। আজকে আর আমরা বলতে পারিনি ভারতবর্ষ একটা সার্বভৌম দেশ। তার কারণ মনে রাখতে হবে, ভারতবর্ষের পেট্রোলিয়াম নীতি ঠিক করছে ওয়াশিংটন, কার কাছ থেকে তেল নেওয়া হবে। ভারতবর্ষের বৈদেশিক নীতি ঠিক করছে আমেরিকা,
কার সঙ্গে সিজফায়ার হবে কি হবে না, পাকিস্তানের সঙ্গে কি হবে। ভারতবর্ষের ইলেকট্রনিক নীতি সেটা ঠিক করছে আমেরিকা। তাহলে ভারতবর্ষের আজকে সার্বভৌমত্ব কোথায়? আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মোদী সরকার একটা স্টুজ গভর্নমেন্ট তৈরি হয়ে যাচ্ছে আমেরিকা। কি কারণে জানি না, এর পেছনে আমাদের যেটা একটা সন্দেহ আছে, ট্রাম্পের কাছে মোদির কোনো গোপনীয় ছবি বা গোপনীয় তথ্য কি আছে, যে এমন এই সামনে এসছে, অনেক ফাইল এসছে না, এপস্টাইনের ফাইল, তার মাঝখান দিয়ে কি মোদি, নরেন্দ্র মোদীর এমন কোনো কিছু আছে কি ট্রাম্পের কাছে, যে সেটা দেখালেই ট্রাম্প একেবারে জুজু দেখার মতন করে হাত জোর করে বসে পড়ছে নতজানু হয়ে আমেরিকার সামনে? এটা আমাদের খুব চিন্তার কারণ।